আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার N60 বাইকটা নিয়ে বের হয়েছি শেরপুরের উদ্দেশ্যে। তো আমি আজকে একটু আমার যে বাইক আমি অনেক দিন ধরে N60 চালাই, তো মানে আমি চালানোর পরে আমি এই বাইকটাতে কী ধরনের সমস্যা পেলাম বা কী ভালো দিক পেলাম আপনার মাঝখানে আজকে একটু আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আমি এর খারাপ দিকগুলোই বলবো, কারণ খারাপ দিকগুলো যেহেতু খুবই কম আর ভালো দিকগুলো অনেক বেশি, তো এগুলো যত বলেই শেষ করা যাবে না। তো আমি প্রথমে খারাপ দিকগুলো বলি। তো প্রথম হচ্ছে খারাপ দিকটা হচ্ছে আপনাদের হাইট। কারা হচ্ছে N60টা ভালোভাবে চালাতে পারবে বা কাদের জন্য N60 বাইকটা বেস্ট। তো এই N60 বাইকটা যাদের কম হাইট, যেমন 5 ফুট 5, তাদের জন্য আমার মনে হয় না যে বাইকটা খুব একটা ভালো হবে। যাদের 4 হবে তাদের জন্য তো এই বাইকটা একদমই না। তাছাড়া যাদের 5 ফুট 6, 7, 8 এরকম বাড়বে তাদের জন্য N60 ভাই বেস্ট একটা মানে এই বাজেটের ভিতরে N60 বেস্ট। অন্য বাইকের কথা বলবো না। তো মানে আমার ব্যক্তিগত দিক থেকে এটা চালানোর পর আমি অনেকগুলো বাইকই চালাইছি, তো আমার কাছে N60 বেস্ট। যদি আপনার হাইট যদি বেশি হয় সেক্ষেত্রে, আর হাইট হলে ভাই দরকার নাই, আপনার সিট হাইট যেটাতে কম আছে ওইরকম একটা বাইক দেখে নিন। কারণ আপনি যদি বাইকটা ঠিকভাবে যদি চালাইতেই না পারেন সেক্ষেত্রে তো ভাই ভালো বাইক দিয়ে তো কোনো কিছু যায় আসে না। আর এই বাইকটার আর একটা খারাপ দিক হচ্ছে ভাই ওয়েট, 154 কেজি। দেখেন আমরা যদি সুজুকি FI 250 সিসির যে গাড়িটা আছে ওইটাই ভাই 154 না 56 কেজি, 250 সিসির গাড়ি। আর এটা ভাই 160 সিসির গাড়ি, 154 কেজি। এই ওয়েটটা একটু বেশি। যদিও আপনি এই বাইকটাতে প্রায় 250 সিসির একটা বাইকের ফিল পাবেন যখন এটা আপনি হাইওয়েতে রাইড করবেন। কারণ হাইওয়ে রাইডিংয়ের সময় আপনার গাড়ির স্পিড যত বেশি থাকবে, গাড়ির যদি মানে আপনার ওয়েট বেশি থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনি একটা ভালো সুবিধা হচ্ছে ওয়েট বেশি থাকলে গাড়ি হচ্ছে স্মুথভাবে চলবে, গাড়িতে কোনো ভাইব্রেশন আপনি পাবেন না। তো এই ক্ষেত্রে ভাই N60 হ্যাঁ ভালো ওয়েট আছে, হাইওয়েতে আপনি ভালো সুবিধা পাবেন, কিন্তু সিটি রাইডের ক্ষেত্রে ভাই জার্নি যদি পড়েন তাহলে ভাই খুবই বিরক্তের ভিতরে পড়বেন যে এত একটা ভারী গাড়ি নিয়ে থাকা। আর টার্নিং খুব সহজেই করা যায়, তবে গ্রামের রাস্তা চিপা চাপার ভিতর দিয়ে একটু কষ্টই হয়ে যায়, কারণ অনেক ওয়েট। মিথ্যা বলে তো আর লাভ নাই, আমি চালাইতেছি বুঝতেছি। আর যেটা যে গাড়ি ব্রেক করার পর থামানোর পর অনেক সময় দেখা যায় গাড়ি পিছন দিক দিতে হয় বসে থেকে, তো ব্যাক গিয়ার তো নাই গাড়ি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গাড়িতে বসে বা গাড়ি যদি রাস্তায় ঘোরানোর দরকার হয় সেক্ষেত্রে অনেক সময় গাড়ি পিছন দিক দিতে হয় গাড়িতে বসে। তো সেক্ষেত্রে ভাই আপনি প্রচুর প্যারা খাইবেন, এটা ভাই বাস্তব। এই ওয়েটটার জন্য আপনাকে প্রচুর প্যারা খাইতে হবে। আর এই দুটোই সমস্যা, এছাড়া যে অন্য কোনো সমস্যা নাই। এই দুটো সমস্যাই ভাই আমার কাছে সমস্যা মনে হয়েছে। আর আপনারা যারা বলেন যে ভাই টাঙ্কিতে জং ধরে, টাঙ্কিতে লোহার কোম্পানি ভালো না হ্যান ত্যান, তো ভাই সর্বপ্রথম তো আপনাকে গাড়ি শুধু চালাইতে জানলে হবে না, রক্ষণাবেক্ষণ সম্পর্কে আপনাকে জানতে হবে, সম্পর্কে আপনার অবশ্যই ভালো একটা নলেজ থাকতে হবে। না হলে কারো থেকে পরামর্শটা নিতে হবে আপনাকে। আপনি কোনো কিছু করলেন না, নিজে আপনি একটা কাজ করলেন, গাড়ি কেনার পরে গাড়ি আপনার মতো করে চালাচ্ছেন, তাহলে তো ভাই হবে না। টাঙ্কি কেন ভাই, আরও অনেক কিছু জং ধরে যাবে। তো সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে ভাই ভালো একটা আপনি বলতেছেন যে আমি ভাই খোলা তেল উঠাই না, খোলা ফুয়েল উঠাই না, তো আপনাকে খোলা ফুয়েল উঠান না ভালো কথা, তো আপনাকে তো ভালো একটা পাম্প থেকে তো তেল উঠাতে হবে। এখন ভাই অনেক পাম্প আছে যেগুলো পাম্পে ভাই খোলা তেলের চেয়েও ভাই আরও খারাপ তেল পাওয়া যায় ওখানে। আর বাংলাদেশে আপনার পেট্রোল N60-র জন্য পেট্রোল না, কারণ N60-র জন্য অকটেন হচ্ছে বেটার। পেট্রোলে আপনার ভেজাল দেয় না, অকটেনে ভেজাল দিতে পারে না ওইভাবে। তো সেক্ষেত্রে আপনার অকটেন যদি ইউজ করেন তাহলে ভালো একটা পাম্প থেকে অকটেন ইউজ করলেন। অনেকেই বলে যে ভাই ফুল ট্যাঙ্ক করে রাখেন তাহলে জং ধরবে না, এরকম কোনো কথা না। আপনার FI যদি এটা একটা FI গাড়ি, তো সেক্ষেত্রে আপনি 2 লিটার তেল মিনিমাম সবসময় রাখবেন, 2 লিটার। আর এক্সট্রা আপনি সর্বোচ্চ হলে 10 লিটারের মতো কিংবা 8 লিটারের মতো রাখলেন, ব্যাস আপনার জন্য ভাই পারফেক্ট। আপনি সুন্দরভাবে রাইড করতে পারবেন। আপনার গাড়িতে ইনশাল্লাহ আশা করি যতদিন গাড়ি থাকবে আপনার গাড়িতে ট্যাঙ্কিতে যে জং ইস্যু এটা হবে না, কারণ আমি চালাচ্ছি, আমার গাড়িতে কোনো ধরনের এই ধরনের সমস্যা হয় নাই।
এখন ভাই যারা ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখতেছেন এত সময় হলো, তাদেরকে বলবো যে ভাই বাংলাদেশে কেন, অন্য অন্য দেশে অনেক ইউটিউবার আছে যারা ভাই দালালি করে খায়। এখন আমি তো ভাই দালালি করতেছি না, আমি হচ্ছি একটা ছোটো ইউটিউবার। তো আমার নিজের বাইক ইনন 60, তো এটার যেসব ভালো দিক পাইছি বা খারাপ দিক এর ভিত্তিতে একটা রিভিউ দিচ্ছি যে আমার কাছে মানে একজন বাইক ইউজার হিসেবে, মানে ইউটিউবার হিসেবে না, বাইক ইউজার হিসেবে যে ইনন 60 বাইক ইউজার আমি, সেই হিসাবে দিচ্ছি একটা সৎ পরামর্শ যে এই বাইকটা কাদের জন্য নিলে ভালো হবে বা কাদের জন্য নিলে খারাপ হবে। তো আমি এর কিছু মানে ভালো দিকে বলতে মানে বেশি বেশি ভালো যেগুলো মানে গুড বেটার বেস্ট না, বেস্ট প্লাস যদি দিতে যাই তাও মনে হবে যে কম পড়বে। যেমন এটার ভাই হেডলাইট, বাংলাদেশে ভাই যে আইন ফগলাইট লাগাইলেই ভাই জরিমানা কেস দিয়ে দেবে। তো এটার যে ভাই সামনের হেডলাইট ভাই বেস্ট, আপনার ভাই হাইওয়েতে গেলেও ভাই কোনো ধরনের সমস্যা হবে না। সিটি রাইডে তো আরও না, সিটি রাইডের ভিতরে আপনার যে সামনের যে দুইটা যে ডিআরএল আছে ব্যাস ওটা হলেই হবে, আপনাকে নতুন করে হেডলাইট ভাই জ্বালাইতেই হবে। মানে এটার হেডলাইট ভাই বেস্ট। আর গাড়ির লুক MT-15 মতো গাড়ির লুক তো দেখছি, গাড়ির লুক অনেক সুন্দর। এখন ভাই বাংলাদেশে কিছু কিছু লোক আছে যাদের ভাই পালসারে অ্যালার্জি, আমার এলাকাতেও কিছু ভাই ব্রাদার আছে যাদের হচ্ছে পালসার, মানে বলতেছে যে গাড়ি যতই ভালো হোক ভাই পালসারে গাড়ি ভালো লাগে না, পালসারে নাকি তাদের অ্যালার্জি। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো কিছুই নাই, এই গাড়িটা যদি বাজাজ শুধু পালসার নাম দিয়ে, বাজাজ কোম্পানি পালসার নাম না দিয়ে যদি অন্য কোনো নাম একটা দিত, তো সেক্ষেত্রে ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত বাইক যদি হতো ভাই এনন 60, তাহলে ভাই সবচেয়ে বাংলাদেশের ভিতরে বেশি বিক্রি হওয়া বাইক হতো। তো হেডলাইটের কথা বললাম, এখন হচ্ছে এটা যত ডিজিটাল মিটার, এটাতে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছেন, যদি এটা সবগুলো গাড়িতে বর্তমানে পাওয়া যায় না। ব্লুটুথ কানেক্টিভিটিটা কী আসে, তো এই জন্য আপনাকে বাইক রাইড কানেক্ট নামে মেবি একটা অ্যাপস আছে, যেটা আমার ফোনেও আছে, এটা প্লে স্টোর থেকে নামাতে হয়, নামানোর পর ওই গাড়ির ব্লুটুথের সাথে কানেক্ট করতে হয়, নামটা ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস দিয়ে এটা কানেক্ট করার পরে প্রথমবার একটু ওটা মানে লগ ইন করতে একটু আপনার প্যারা সম্মুখীন হবেন। এটা আপনি ইউটিউবে অন্য কোথাও থেকে ভিডিও দেখলে এটা আপনার জন্য সিম্পল, এখন তো সব কিছু ইউটিউবে পাওয়া যায়। আর আপনার এটা কানেক্ট করার পর কী কী সুবিধা পাবেন দেখুন, অনেক সময় গাড়ি চালাচ্ছেন কল আসলে কিন্তু ভাই বোঝা যায় না, মানে গাড়িতে যখন স্পিড বেশি থাকে বোঝা যায় না, অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক কল আসে। তো এটা যদি বা দেখা যায় যে অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো ফোন গাড়ির সাথে যে ফোন মাউন্ট থাকে এটার সাথে তো আমরা ফোন লাগায় রাখি, ভাই এটাতে ভাই চিন্তায় হওয়ার একটা ভয় থাকে। তো এটা দিছে যে ওনারা হচ্ছে ডিজিটাল মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি দিছে এই জন্য যেন মানুষ একটু সুবিধা পায়। তো কেউ কল করলে SMS দিলে মেসেজ দিলে ওখানে ভাই দেখা যায় যে কে SMS দিয়েছে বা কে কল করছে এসব দেখা যায়, এটা একটা ভালো দিক। আর এই বাইকের যার একটা ভালো দিক এটা হচ্ছে সাইড স্ট্যান্ড। তো এই বাজেটের ভিতরে আমি অনেকগুলো বাইক চালাইছি, বাট হচ্ছে সাইড স্ট্যান্ডের যেই ফিচার, যাই হোক আমি ফিচারটার কথা বলি। তো আপনারা অনেক সময় দেখা যায় তাড়াহুড়োবশত স্ট্যান্ড না নামায় অনেক সময় দেখা যায় গাড়ি স্টার্ট করে গাড়ি চালায় দূরে নিয়ে যান, এ সময় দেখা যায় যে দুর্ঘটনা হয়। তো এই গাড়িতে আপনি এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন কখনোই হবেন না, কারণ স্ট্যান্ড যদি নামানো থাকে সেক্ষেত্রে আপনি যদি গাড়িটা স্টার্ট দেওয়ার পরে যদি গিয়ার দেন তো সেক্ষেত্রে গাড়িটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে। তো ভাই এই দিকটা ভাই বেস্ট, আপনি নিজেই ভাবেন যে আপনি অনেক সময় দেখা যায় তাড়াহুড়োবশত গাড়িটি স্টার্ট দিয়েছেন, আপনি স্ট্যান্ড নামানো, আপনি গাড়ি চালায় হচ্ছে কোথাও যাচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই তো মোড়ে দেখা যাবে যে স্ট্যান্ডের সাথে বাড়ি খেয়ে আপনার একটা দুর্ঘটনা হতে পারে। তো ভাই এই দুর্ঘটনাটা আপনার ইনন 60 বাইকে কখনোই হবে না। তো এদিকে আপনার একটা ভালো সুবিধা পাচ্ছেন। এখন ভিডিওতে আমি মাইলেজের কথা বলছি কিনা আমার খেয়াল নেই, তো মাইলেজ ভাই ভালো দিকের ভিতরে একটা। এখন ভাই সিটি রাইড বলেন, সিটি রাইড তো ভাই শহরে হয়, এখন যারা গ্রামে তারা বলবেন যে ভাই তাহলে গ্রামের ভিতরে কীরকম মাইলেজ। তো ভাই সিটি রাইড বলেন আর গ্রামের ভিতরকার রাইড বলেন মিনিমাম ভাই 40-45 পেয়ে যাবেন, আর হাইওয়ে রাইডিং তো ভাই আপনি মিনিমাম 50-51 এ ধরনের মাইলেজ পাবেন, বা কেউ কেউ বেশিও পায়। তো ভাই মাইলেজের দিক থেকে বাজেটের ভিতরে ভালো মাইলেজ দেয় যেহেতু ফুয়েলের দাম বেশি। তো সেক্ষেত্রে নন 60 ভাই মাইলেজের দিক থেকে অনেক ভালো আছে, কারণ 160 সিসির একটা গাড়িতে 45, হাইওয়েতে 50-51 মাইলেজ পাচ্ছেন, এটা ভাই অনেক ভালো।
আমি যখন নতুন অবস্থাতে গাড়ি কিনি এখন পর্যন্ত আমি সে ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি এই বাইকটি নিয়ে। তো একটা সমস্যাতে ভাই চিকন রাস্তার ভিতরে গাড়িটা ঘোরানো একটু কঠিন হয়ে যায়, একটু মানে বেশি ওজনের গাড়ি তো এটা একটুখানি সমস্যা। এটা সবার কাছে না, কারণ আমার ওজন অনেক কম, আমার হচ্ছে 49 কেজি ওজন, তো সেক্ষেত্রে 154 কেজির একটা গাড়ি ঘোরানো আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, প্যারা হয়ে যায়। আর গাড়ির যে সিট ভাই অনেক ভালো, কমফোর্টেবল, যে গাড়ি চালাবে সে ভাই অনেক মজা পাবে, পিলিয়নও ভাই মজা পাবে। যদিও নতুন অবস্থাতে আপনার পিছনে যে সাসপেনশন থাকে বসলে ওটা একটু হার্ড থাকে, তো এই জন্য পিছনে পিলিয়ন বসলে প্রথম অবস্থাতে একটু সমস্যা হয় পিলিয়নের জন্য। আর এটা কিছুদিন পর ভালো হয়ে যায়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আর কি এটাতে সব তো ভালোই। আপনারা যখন গাড়িটা কিনবেন, গাড়ি কেনার সময় আপনারা এমআরএফের টায়ারটা নেবেন, কারণ বাংলাদেশের রাস্তার জন্য এমআরএফের টায়ারটা হচ্ছে বেস্ট। যদিও N60-তে বর্তমানে এমআরএফের টায়ারই বেশি ইউজ করা হয়, তো আপনারা একটু দেখে নেবেন যে এটা এমআরএফের টায়ার নাকি। এখন যদি ভাই টানের কথা বলেন যে ভাই এই গাড়িতে কী ধরনের আমরা ম্যাক্সিমাম স্পিড পাবো, তো ভাই এটাতে আপনারা ম্যাক্সিমাম স্পিড পাবেন 130 বা তার বেশিও পেতে পারেন, বাট 130 পাবেন, এটা হচ্ছে 100%। আর ভাই আপনি এই গাড়ি থেকে যে ভাই সাউন্ডটা পাবেন ভাই, অনেক ভাই একটা সেরা সাউন্ড পাবেন। মানে গাড়িটা যখন স্পিডে ওঠানো হয় সেরা ভাই। আপনারা অনেকে যে হলার লাগাইতে চান না, হলারের মতো একটা সাউন্ড পাবেন, অনেকের কাছে হলারের সাউন্ড ভালো লাগে, এটা ভাই ওই ধরনের প্রায় কাছাকাছি, মানে স্বাভাবিকের ভিতরে ওই ধরনের একটা ফিল দেন ভাই, সেরা। মানে এই গাড়ির সাউন্ড, মানে সাউন্ডের জন্যও ভাই অনেকের কাছে এই গাড়ি ভালো লাগে। আমি চালাই ভাই মনে হয় যে হ্যাঁ একটা গাড়ি চালাইতেছি। যখন পিক আপে ভাই পিটন দিয়ে মনে হয় যে বাঘ আসছে না, বাঘ কীরকম হুঙ্কার দেয়, এই ধরনের একটা সাউন্ড পাওয়া যায়। নিতে পারেন, আপনাদের বাজেট যদি ধরেন 2,73,000, আপনারা চাইলে কমায়া 2,65,000 ভিতরেও হয়তো বা নিতে পারবেন যদি পরিচিত শোরুম থাকে ভালো আপনাদের। মানে এই বাজেটের ভিতরে N60 আমার কাছে বেস্ট। যদিও আমি সব কিছুই বললাম যে এই দিকগুলো ভালো, মানে গাড়িতে যদি আরও কোনো কিছু থাকে, ইঞ্জিন, যদিও এটা 2 ভালভের ইঞ্জিন, তাও অনেক ভালো। আপনাদের এনএসে মেবি 4 ভালভের ইঞ্জিন ছিল, যদি মানে এনএস বাংলাদেশে এখন পর্যন্ত মানে সেইভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই। আর N60 বাই 2 ভালভের ইঞ্জিন হলে অনেক ভালো। আর এটা হচ্ছে এয়ার কুলড, যেটা সেমি ডিজিটাল ছিল ওটা হচ্ছে অয়েল কুল, ইঞ্জিনটা একটু চেঞ্জ করছে, ভালো। N60 বাইক নিতে পারেন আপনাদের যদি বাজেটের ভিতরে, বাজেট ফ্রেন্ডলি হয় N60 নিতে পারেন। যাই হোক, আর বাইক সবসময় আপনারা যদি মানে যে বাইকই ইউজ করেন না কেন সেফভাবে রাইডিংয়ের করার চেষ্টা করবেন, কারণ ভাই আপনি যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে যদি বাইকের স্পিড উঠান, তো সেক্ষেত্রে আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করেন, দেখা যাবে যে ভাই আপনার জীবন থেকে ভাই 1-2 বছর ভাই হেরে যাবে। আপনি ওই 1-2 বছর ভাই যে জেলখানায় যেরকম থাকলে, কয়েদিরা জেলখানায় থাকলে 1-2 বছর জেলে থাকলে তাদের ওই জীবন থেকে বয়সটা চলে যায়, বছরটা চলে যায়, আপনাদের জীবন থেকেও ভাই ওইরকম 2 বছর ভাই 1 বছর চলে যাবে। তো সবসময় চেষ্টা করবেন যে আপনাদের কন্ট্রোলের ভিতরে, আপনাদের আয়ত্তের ভিতরে গাড়ি স্পিড কতটুকু উঠালে ভালো হয় ওই রকমভাবে চালাবেন, তাহলে আপনাদেরও মানে গাড়িতেও ক্ষতি হবে না, আপনাদেরও ক্ষতি হবে না। আর অনেকেই বলে যে সময়ের অনেক মূল্য, তো আমি যে কথাটা বলি বা আমি যে কথাটা বিশ্বাস করি সেটা হচ্ছে ভাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, বুঝছেন? তো আপনার যদি জীবনই না থাকতো সেক্ষেত্রে তো সময় দিয়ে কোনো কিছু করতে পারবেন না। তো সবসময় সেফ রাইডিং করবেন যেন আপনার কোনো ক্ষতি না হয় বা আপনার বাইকের যেন কোনো ক্ষতি না হয়। একটু ধৈর্য নিয়ে বাইক চালাবেন। আপনার লুকিং গ্লাস খুলে রাখবেন না কখনো, লুকিং গ্লাসের কিন্তু ভাই অনেক দরকার হয়। লুকিং গ্লাসের লুক রাখলে কিন্তু পিছন থেকে কোন গাড়ি আসছে যাচ্ছে এগুলো দেখা যায়, তো এটাই। আর নতুন অবস্থায় ভাই গাড়ি 5,000 RPM-এর উপরে ওঠানোর কখনো চেষ্টা করবেন না। আর এটা হচ্ছে ভাই 3,000 কিলোমিটার পর্যন্ত, এটা যদি 3,000 কিলোমিটার পর্যন্ত ধরে রাখতে পারেন। অনেকে বলে যে ভাই নতুন অবস্থায় 3,000 কিলোমিটার আগে গাড়িতে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড নাকি 50-এর উপর ওঠানো যাবে না। তো আমি বলবো যে ভাই আপনার ফুল গিয়ারে 5,000 RPM-এ আপনার গাড়িতে যদি 80 কেন 100 যদি ওঠে আপনি উঠাইতে পারবেন, তবে এটা 5,000 RPM-এর ভিতরে আপনাকে রাখতে হবে। আর এ সময় ভাই পিলিয়ন একটু কম ওঠানোর চেষ্টা করবেন। আর ভাই এই জিনিসটাই হচ্ছে ব্রেকিং পিরিয়ড, অনেকে আসলে ব্রেকিং পিরিয়ড বোঝে না। এই যে দুটো কাজ,
একটু পিলিয়ন কম উঠাতে হবে, আর আরপিএম হচ্ছে 5000-এর ভিতরে রাখতে হবে। এটাই ব্রেকিং পিরিয়ড। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু অনেক কথা বলে ফেলছি আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এটাই। আল্লাহ হাফেজ।